সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। সালেউদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মোদি ভাই। আজকে তো আপনাদের সংবিধান নিয়ে আপনাদের শোটাই হলো, সব কাগজের শিরোনাম হয়ে আছে। তারপরে আলোচনায় আসছি বাংলাদেশ প্রতিদিন বেপরোয়া অপরাধীরা সংবিধান সংস্কারের শত প্রস্তাব। মানবজমিন বিপ্লবের পর সংবিধানের কার্যকারিতা নেই, ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা। ইকোনমিস্টের রিপোর্ট, বিপ্লবের পর বাংলাদেশ স্থিতিশীল। কালের কণ্ঠ, ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়, দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব না। সেমিনারে বক্তারা। কালবেলা কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক, মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। দেশ রূপান্তর ৮,০০০ কোটির বাজার সংখ্যায়, জ্বালানির দামও সংকট, সিরামিক শিল্প বিকাশের অন্তরায়। সময়ের আলো, জাতীয় ঐক্য কতদূর, সবার জন্য লাভজনক অর্থনীতি গড়ে তুলুন। খবরের কাগজ, দুর্নীতি বরপুত্র ক্যাশ কামাল, লক্ষাধিক কর্মীর বেকার হওয়ার সংখ্যা। ইনকিলাব উদাও, হাসিনার দুর্নীতি, সরকারকে ব্যর্থ হতে স্বৈরাচারের দূষররা উৎপত্তি আছে। তারেক রহমান। দিনকাল, 2 সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, পথ পেতে থাকা স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, কুয়াশায় ঢাকা উত্তরাঞ্চল, আগামীর বাংলাদেশ ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার সংগ্রাম। আর্থিক খাতে এত অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি পৃথিবীর আর কোথাও হয়নি। নতুন সভ্যতা করার আহ্বান প্রধান উপদেষ্টার। করত আলোচনায় উত্তরাঞ্চলের উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিভিউ ট্রিমস MRT-5 project cost by nearly টাকা 7,000 crore। সংবিধান নিয়ে কথা। আপনারা সংবিধান সংশোধন, পুনর্লিখন, এই নিয়ে নানা বিতর্ক হচ্ছে। এই বিতর্কের মধ্যে আপনারা নতুন করে একটা প্রস্তাবনা আপনারা হাজির করেছেন। কেমন ছিল গতকালের আপনাদের আলোচনা? তবে আপনার এই কথা দিয়ে শুরু করি। আসলে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এই সংবিধান বাতিল নাকি পুনর্লিখন নাকি সংশোধন। আমরা গতকালকে আমাদের একটা সংগঠন আছে যারা আইন নিয়ে এবং আইন এবং সংবিধান এবং বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে। তো তারা যেহেতু এই মুহূর্তে জাতির কাছে একটা বড় ইস্যু সংবিধান, কারণ আমাদের এই সংবিধানটা বলা হয় যে 1972 সালের পর 17 বার কাটাছেঁড়া হয়েছে, এবং এটাও বলা হয় যে আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে সংবিধানটাকে ব্যবহার করেছে। ফলে এই গণ অভ্যুত্থানের পর একটা ব্যাপক দাবি সংবিধান সংস্কার বা পুনর্লিখন বা বাতিল বা নতুন করে সংবিধান লেখার দাবিটা উত্থাপিত হয়েছে। আমাদের ল রিফার্স ফোরাম এই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে একটা জাতির সামনে একটা খসড়া প্রস্তাবনা উত্থাপন করবে। তারা এই দায়িত্বটা আমাকে দিয়েছিল, আমি একটা খসড়া প্রস্তাবনা উত্থাপন করেছি এবং বাংলাদেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন, এমনকি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। তো আমরা কি প্রস্তাবনাটা দিয়েছি? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনার সংকট, আরেকটি সংকট হচ্ছে শাসন ব্যবস্থার সংকট। আমাদের এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কর্তৃত্ব এমনভাবে এই সংবিধানে আছে যে আমাদের মন্ত্রিসভা একটা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চলে, এমনকি আমাদের সংসদ একটা রাবার স্ট্যাম্প হয়ে আছে। মন্ত্রিসভায় আমলারা যে আইনটা করে সেটা মন্ত্রিসভায় পাশ হয়, সংসদ জি হুজুর বলে। আমরা এই সব বিষয়ের উপরে কিছুটা সংশোধন এনেছি এবং একটা জিনিস দেখা গেছে যে বাংলাদেশের এই বাস্তবতায় যে বাংলাদেশে একটা উচ্চ কক্ষ দরকার। সেই জন্য আমরা প্রথমে একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছি। এই আইনসভার নিম্ন কক্ষ হবে সংসদ, উচ্চ কক্ষ হবে জাতীয় পরিষদ। এখন জাতীয় পরিষদে কারা থাকবে? জি, আমি আগে সংসদেরটা বলি মতি ভাই। একটা দাবি জামাত ইসলামী সহ অনেক ক্ষুদ্রগুলো দল যে দাবিটা বহু আগে সিপিবি উত্থাপন করেছিল,
আনুপাতিক ভোটের ভিত্তিতে সংসদের আসন বন্টন হবে। আমাদের প্রস্তাব এটা আমরা নাকচ করেছি। আমরা নাকচ করেছি এই জন্য যে আনুপাতিক হারের ভোটের ভিত্তিতে যদি সংসদ নির্বাচন হয়, প্রকৃতপক্ষে যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দলেরও সংখ্যাগরিষ্ঠতা না থাকতে পারে। আচ্ছা, দেখা গেল যে ধরেন, আমি এটা কথার কথা হিসেবে ধরে নিচ্ছি যে ধরেন বিএনপি সে 30 ভাগ বা 40 ভাগ বা 50 ভাগের কাছাকাছি ভোট পাইল, কিন্তু 51 ভাগের বেশি যারা পাইল তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো কিন্তু তখন একটা বিগ ফ্যাক্টর হয়ে যাবে। আপনি দেখবেন গত 10 বছরে নেপালে এই পদ্ধতির কারণে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। 10 বছরে 9 বার। তা আমাদের দেশে যে বাস্তবতা, এটা আনুপাতিক হারে সংসদ নির্বাচন হলে আরো কি কি প্রবলেম আছে। আমাদের দেশটা মানুষ শিক্ষার হার সম্পর্কে আপনার ধারণা আছে। এখানে আপনি অনেকগুলো প্রার্থীর নাম যদি থাকে, এই প্রার্থীর নাম দেখে আপনি ভোট দিতে পারবে না। আবার যদি প্রার্থী না থাকে, এটা একটা সংকট হবে। কি সংকট হবে? প্রার্থী না থাকলে কাকে ভোট দিল? শুধু দলকে? সে তো প্রতিনিধি খুঁজে পাবে না। তার জনপ্রতিনিধি কে? সে কার কাছে যাবে? আমাদের এলাকার যে কোনো একটা সমস্যার জন্য যদিও মেম্বার অফ পার্লামেন্টকে বলা হয় আইন প্রণেতা, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট কেন্দ্রীয় সরকারের কাছে। যেহেতু আমাদের এখানে প্রাদেশিক সরকার নাই বা আমাদের এখানে স্থানীয় সরকার শক্তিশালী না, ফলে মেম্বার অফ পার্লামেন্টকেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তদবির করে রাস্তাঘাটের তদবির করতে হয়। ফলে আনুপাতিক নির্বাচন হলে দলগুলো কোন জায়গায় সিট পাবে সে নিজেও জানবে না। সে ধরেন জামাত ইসলামী 20টা সিট পেল আনুপাতিকের ভিত্তিতে, সে ধরেন সব সাতক্ষীরা দিয়ে দিল বা সব তার চট্টগ্রামে দিয়ে দিল। তাহলে এবং যে জায়গায় দিল ধরে নেন ওই জায়গায় সে জিততেই পারে নাই, 10 ভাগ ভোট পেয়েছে। তার মানে 90 ভাগ ভোট যাদেরকে প্রত্যাখ্যান করছিল সেইখানে দিয়ে দিল, কারণ এটা তার অধিকার। ফলে আমরা মনে করি আনুপাতিক হারে সংসদ নির্বাচন হলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। যারাই দাবি করছেন তারা এটাকে বিবেচনা করা উচিত, কারণ এইটা বাংলাদেশের বাস্তবতায় আনুপাতিক হারে হলে আরেকটা প্রবলেম হবে। আমি আজকের এই সেমিনারে বলেছি যে আমাদের যারা কালো টাকার মালিক তারা এমপি কিনে ফেলবে, সরকার ফেলাই দেবে এবং তারা নিজেরাই সরকার গঠন করে ফেলবে, বা এমপিদেরকে মন্ত্রিত্বর প্রলোভন দিয়া সরকার গঠন করে ফেলবে। ফলে বাংলাদেশে আনুপাতিক হারে সংসদ নির্বাচন এটা অবাস্তব। এটা যদি করে আপনার এই টেলিভিশনে আমি বলে যাই, বাংলাদেশ একটা ভয়াবহ ধ্বংসের দিকে যাবে, একটা বড় ধরনের নতুন সংকট তৈরি হবে। কিন্তু মতিবে আমরা জাতীয় পরিষদ, যে আইনসভার 2টি কক্ষের একটি কক্ষ জাতীয় পরিষদ, সেখানে আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেছি। ভারতে রাজ্যসভা, যেহেতু ভারত একটা প্রাদেশিক অনেকগুলো প্রদেশে মিলে একটা ফেডারেল সরকার, একটা কেন্দ্রীয় সরকার, ভারতের আনুপাতিক হারে জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেকটি রাজ্যে কতগুলো আসন পাবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। যে রাজ্যে যে যতটুকু আসন পায় সে এইভাবে আনুপাতিক হারে রাজ্যসভায় সিট পায়। আমরা এইখানে বলেছি ভারতের মডেল এবং পৃথিবীর অন্য আমেরিকার মডেল, ইউরোপের মডেল, ব্রিটেনের মডেল, ইভেন কি নেপালের মডেল। আমরা এই সংবিধানটা প্রণয়ন করার সময় আমি অন্তত 23টা দেশের সংবিধান পড়েছি, পড়ে এটাকে আমাদেরকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে ফিট করতে হয়েছে। ফলে আমরা যেটা করতে চাইছি, বাংলাদেশের তো কোনো আপনার প্রদেশ নাই, ফলে আমরা আনুপাতিক হারে সংসদ নির্বাচনে যে দল যত ভোট পাবে তারা আনুপাতিক হারে জাতীয় পরিষদের মনোনয়ন দেবে এটা। এবং এর মধ্যে আবার 10 জন, ভারতে দেয় 12 জন, বাংলাদেশের 10 জন রাষ্ট্রপতি দিবেন। কাদেরকে? যারা অনগ্রসর জাতিগোষ্ঠী, তারপরে আমাদের ক্ষুদ্র জাতিসত্তা, সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে দিবেন। এবং সংসদ থেকে আমি মহিলা, যেটি আজকের এখানে একটা নিউজ আছে, আপনি ডক্টর বদিউল আলম মজুমদার এই ব্যাপারে বলেছেন যে আমাদের এই মহিলা কেনা বেচার হাট হয়, কোটি টাকায় মহিলা আসন বদল হয়। আমি প্রস্তাব করেছি যে সংসদে কোনো মহিলা আসন থাকবে না, কিন্তু শতকরা 10 ভাগ মহিলাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে দিতে হবে। কিন্তু আমি মহিলাদের সংরক্ষিত আসনটা 25
শতকরা 25টা আসন আমি জাতীয় পরিষদের জন্য বলেছি। আর জাতীয় পরিষদে অর্ধেক আসন হবে রাজনৈতিক দলের অভিজ্ঞ ব্যক্তিদের, আর অর্ধেক আসন হবে সমাজের বিশিষ্ট জ্ঞানী গুণী বিশেষজ্ঞ ব্যক্তি, যাদের খুব মূল্যবান আইন প্রণয়নের ক্ষেত্রে, দেশের নীতি নির্ধারণ করতে, অর্থনৈতিক নীতি পরিবর্তনের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা তৈরির ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারে। এবং এখানে অর্ধেক হবে নির্দলীয়, অর্ধেক হবে রাজনৈতিক দলের। এর বাইরে আমি কয়েকটা বিষয় এখানে ঢুকিয়েছি, যেহেতু আমাদের স্থানীয় সরকার নাই, ফলে আমি জেলা পরিষদের নির্বাচিত, কিন্তু অনির্বাচিত না, 64টা জেলা পরিষদকে আমি ঢুকাতে বলছি, 12টা সিটি কর্পোরেশনকে ঢুকাতে বলছি, যাতে আমাদের সমস্ত অঞ্চলের প্রতিনিধিত্ব থাকে। তাদের কাজ হবে শুধু আইন প্রণয়ন করা, জাতীয় নীতিমালা প্রণয়ন করা, বাজেট সম্বন্ধে জ্ঞান দেওয়া, কিন্তু তারা সরকার পরিবর্তনে অনাস্থা আস্থার ক্ষেত্রে তাদের 70 অনুচ্ছেদ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? মতি ভাই, 70 অনুচ্ছেদ নিয়ে আমি খুব সুস্পষ্টভাবে আমাদের প্রস্তাবনায় আছে, দুটো জিনিস ছাড়া আর কোনো জিনিস এমপিদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। একটা হলো আস্থা অনাস্থা প্রস্তাব, তারা ভূমিকা রাখতে পারবে না। আস্থা অনাস্থাতে তারা ভূমিকা রাখলে তারা কেনা বেচা হবে। আপনাকে একটা উদাহরণ দিই, একটা বড় মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, ডাক্তার আলাউদ্দিন এবং হাসিবুর রহমান স্বপন নামে বিএনপির 2 লোক, তারা বিএনপির আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। আমাদের বাংলাদেশ এটা বাস্তবতা। ফলে আমরা যদি আস্থা অনাস্থার ভোট দেয়, এমপিরা প্রলোভনে পড়বে, সরকার স্থায়িত্ব লাভ করতে পারবে না। ফলে সরকার সে একটা দল থেকে নির্বাচিত হয়েছে, অতএব এই দলের সরকারকে টিকে রাখার দায়িত্ব তার, কিন্তু সে স্বাধীন মত প্রকাশ করবে কোথায়? আইন প্রণয়নের ক্ষেত্রে, জাতীয় স্বার্থে, কিন্তু বাজেটটাতে সে আমাদের স্বাধীন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মত প্রকাশের ক্ষেত্রে আমি আমার প্রস্তাবনা বলেছি, কেন? আমেরিকার বাস্তবতায় মতি ভাই, আমেরিকায় অনেক সময় বাজেট পাস নিয়ে ডেডলক হয়ে যায়। তো আমাদের এখানে বাজেটটা আমি একমাত্র সংসদের হাতে রেখেছি, এবং সমস্ত আইন প্রণয়ন সংসদই করবে, কিন্তু চূড়ান্ত অনুমোদনের অধিকারী হবে জাতীয় পরিষদ। তার সদস্য সংখ্যা হবে 200 এবং জাতীয় সংসদের সদস্য সংখ্যা হবে 300। আচ্ছা, এখন যে বিতর্কটা আছে, মানে সব জায়গায় চাউর আছে, সেটা হচ্ছে যে এটা কি এটার বিপ্লবী সরকার গঠন করলে পরে যে সুবিধাটা পাওয়া যেত, সেটা না করে আপনারা তো 72 সনের সংবিধানের আলোকে যে প্রেসিডেন্ট যিনি দায়িত্বে আছেন তার কাছেই শপথ নিয়েছেন, আজকাল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সবাই। তো এরপরে এটা বিপ্লবী সরকারও না, তারপরে অন্তর্বর্তী, যেটা মতিন সাহেব বলেছেন, অন্তর্বর্তী সরকারও না, আবার এটা হচ্ছে যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারটা হয়েছে এখন যে প্রচলিত সরকার পদ্ধতি, সেই পদ্ধতিতে। আমাদের জাস্টিস মতিন আমাদের অনুষ্ঠানে বলেছেন বিপ্লবের পরে সংবিধানের কার্যকারিতা নাই, কিন্তু আসলে কিন্তু তারা সংবিধান মেনে শপথ নিয়েছেন, সরকার গঠন করেছেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে। ফলে এটা সাংবিধানিকভাবে বৈধ। ফলে তারা সংবিধানের মধ্যে ঢুকে গেছেন। এখন বিপ্লবের মধ্যে কিভাবে যাবেন? কিন্তু উনি যে বলেছেন কার্যকারিতা নাই, তার চমৎকারই বলেছেন, কারণ আমাদের সংসদ তো বাতিল হবে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। তাহলে তো সংবিধানের এই যে বিধান, সেটাকে গ্রহণ করা হয় নাই, সেটাও সেই 3 মাসের মধ্যে নির্বাচন, অবশ্যই। এবং আপনি আরো একটা দেখবেন, এই ধরনের সংকট কিন্তু আমরা পড়েছিলাম জরুরি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালে। তখনও কিন্তু আমাদের 2 বছর নির্বাচন হয় নাই, তখন কিন্তু একটা কথা বলে নির্বাচন হয় নাই। এখনের প্যাটার্ন আর আগের প্যাটার্ন কিন্তু সেম। তখন বলা হয়েছিল ভোটার তালিকা ছবিযুক্ত করব, ছবিযুক্ত ভোটার তালিকা হয় নাই, হয়েছে আমাদের জাতীয় পরিচয়পত্র। ওই ভোট দিয়ে আপনার কয়েক দফায় মিলে 1000 কোটি টাকার উপর খরচ হয়েছে, কিন্তু ওই ছবিযুক্ত ভোটার তালিকা নিয়ে কেউ ভোট দিতে পারে নাই, ভোটের নিরাপত্তা পায় নাই, জালিয়াতের ভোট হয়েছে, 3টা নির্বাচন হয়েছে, মাঝখান দিয়ে 1000 কোটি টাকা চলে গেছে। ভালো কাজ একটা হয়েছে, জাতীয় পরিচয়পত্র হয়েছে। ফলে ওই সময় কিন্তু 2 বছর নির্বাচন হয় নাই। ফলে এই সরকার একটা অধ্যাদেশ জারি করেছে কিছুদিন আগে, খেয়াল করবেন,
এটা কিন্তু সংবিধানের আওতায় করেছে। তাদের সমস্ত কার্যক্রম নিয়ে যেন কোনো আদালতে প্রশ্ন তোলা না হয়। এটা আদেশ কিন্তু হয় নাই। এই জায়গায় একটা ভুল হওয়ার কথা ছিল, হয় নাই। না, একটা অধ্যাদেশ জারি করেছেন তারা, একটা অধ্যাদেশ মন্ত্রিসভায় পাশ করে জারি করেছেন। মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল কিন্তু পাস হয় নাই, মানে এখনো জারি হয় নাই। জারি হয়ে যাবে বা জারি হয়ে গেছে, কিন্তু এই জায়গায় একটা ভুল কাজ করেছেন। কিরকম ভুল কাজটা হলো, আমার কি মৌলিক অধিকার, আমি কি দেশে জরুরি অবস্থার মধ্যে আছি? আমার মৌলিক অধিকার কি স্থগিত করা হয়েছে? তাহলে কি বলে আপনি বলবেন আমি কোনো আদালতে প্রশ্ন করতে পারবো না? এটি করা হয়, যারা করেছেন তাদেরকে আমি বলি তাদের হয়তো একটু পড়াশোনা করা দরকার। কারণ এটি যখন জরুরি অবস্থা জারি হয়েছিল তখন সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, যে কারণে হাইকোর্টে রিট করা যেত না। আপনি তো আমার এখন মৌলিক অধিকার স্থগিত করতে পারেননি। সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী আমার অধিকার আপনার অধ্যাদেশ সংবিধানের চেয়ে বড়। আপনি তো এটা বলতে পারবেন না কোনো একটা অধ্যাদেশ আইন সংবিধানের উপরে। আমার সংবিধান বলছে 102 অনুচ্ছেদ অনুযায়ী আমার যে কোনো কিছুর বিচার চাওয়ার অধিকার উচ্চ আদালতের কাছে আছে। ফলে এটা একটা ত্রুটি তো এইরকম ত্রুটি এবং গুজামিল দিয়ে আমাদের সরকার চলছে। হ্যাঁ, এবং আমি হয়তো মানে কোর্টে যদি চ্যালেঞ্জ হয় তাহলে কি করবে? এখন আমি মনে করি যে এইটা হয়তো আগামী সংসদে তারা এটার একটা বৈধতা দিয়ে দিবেন, সংসদ তো তাদের হইতে হবে যদি নির্বাচন হয়। এই জন্য একটা রাজনৈতিক ঐক্যমতের দরকার। মতি ভাই, আপনি দেখছেন এই সরকারটা কিন্তু একটা আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। কারো ভুলে, কারো প্রলোভনে, কারো লোভে যদি অন্য কোনো চিন্তা করা হয় এবং জাতীয় ঐক্য নষ্ট করা হয় তাহলে এই শহীদরা কিন্তু কাউকে ক্ষমা করবে না। এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার না, শুধু এটা কিন্তু বিএনপির সরকার না, এটা কিন্তু শুধু জামাতের সরকার না, এটা বাংলাদেশের সকল মানুষের সরকার। ফলে এই সরকারে বসে যদি কেউ যদি অন্য কোনো ধরনের চিন্তা করেন তাহলে তারা বিপ্লবকে ব্যর্থ করার, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার দায়ী হবেন। ফলে এইখানে একটা ঐক্য, জাতীয় ঐক্য আমাদেরকে খুবই দরকার। এই জন্য দরকার আমাদের গণহত্যার বিচার দরকার, আমার রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের দরকার, ইত্যাদি নানাবিধ কাজে আমাদের জাতীয় ঐক্যটা দরকার। জাতীয় ঐক্যটা কিভাবে হবে? জাতীয় ঐক্য হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলতে কি? সমস্ত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান করছে। আপনি তো মুক্তিযুদ্ধের পরে জামাতকে খুঁজেন নাই, মুসলিম লীগকে খুঁজেন নাই। এখন আপনি হয়তো বলবেন আওয়ামী লীগ কই? আওয়ামী লীগকে আপনি কেমনি খুঁজবেন? সে তো গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে। তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ছাত্রলীগের থানা কমিটি, উপজেলা কমিটি কেউ নাই। তো আপনি তাদেরকে পাবেন কই? আর সে তো একটা পরাজিত শক্তি, এবং মুক্তিযুদ্ধের পরে পরাজিত শক্তিকে আপনি ডাকেন নাই। মুক্তিযুদ্ধের পরে পরাজিত শক্তিকে আপনি জেলখানায় ঢুকেছেন। মুক্তিযুদ্ধের পরে পরাজিত শক্তির বিচারের জন্য আপনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করছেন। ফলে এইবার এসে এই পরাজিত শক্তির বিচারের জন্য মানবতা বিরোধী আদালত হয়েছে। ফলে আমরা বলছি বর্তমানে যে গণতান্ত্রিক লড়াইয়ে যেসব রাজনৈতিক দল ছিল এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রূপরেখা দিয়েছে, সকলে মিলে আগামী নির্বাচন কিভাবে দ্রুত হওয়া যায়, কিভাবে আমরা এই একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশে যে আছে এই পরিস্থিতি থেকে মোকাবেলা করে আমাদের রাষ্ট্র এবং নির্বাচনের যে সংস্কার ইত্যাদি করে, সংবিধানের সংস্কারে কিন্তু হাত দেওয়া যাবে না। এটা কিন্তু আমি আবার বলে দিই মতি ভাই, সংবিধান জোর করে ঢোকানো যাবে না, এটা জনগণের আমানত। জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করবেন। তাইলে এখন এই সময়টা নষ্ট করতে আমি এই জায়গাটা বলে বলি, জনগণ ভোট দিয়ে সংসদ নির্বাচন করবেন, সংসদ একটা খসড়া সংবিধান প্রণয়ন করবে। খসড়া সংসদ করে এটা একটা খসড়া আকারে জনগণের সামনে উত্থাপিত করবে। তারপরে সংবিধানে লিখতে হবে, যেটা 72 সালে লেখা হয়েছে যে গণপরিষদে পাশকৃত সংবিধান গণভোটের মাধ্যমে অনুমোদন দেওয়ার পরে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে অনুমোদন হয়েছিল। ফলে এইটা একটা গণভোটের মাধ্যমে অনুমোদন হবে। আপনি কে সংবিধান ঢুকাই দেব? আমরা একটা প্রস্তাব দিতে পারি। আপনি কে? আপনার কি অথরিটি? আমরা একটা প্রস্তাব দিতে পারি, নির্বাচিত পার্লামেন্ট এটা সংবিধানটাকে অনুমোদন করবে এবং গণভোটে, যেহেতু এটা গণভোটের প্রয়োজনটা এই জন্য লাগবে, তার মৌলিক কাঠামোর পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ আমরা একটা প্রস্তাব দিচ্ছি, রাষ্ট্রপতি 2 বারের বেশি হইতে পারবে না, সংসদের মেয়াদ 4 বছর, জাতীয় পরিষদের মেয়াদ 4 বছর, প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না। আমার এখানে আরো কয়েকটা বিষয় আছে।
48 অনুচ্ছেদে রাষ্ট্রপতি টুকটুকু জগন্নাথ ছিলেন। প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই। আমি এখানে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়েছি দ্বিমত করা। আবার দ্বিমত করলে যেন রাষ্ট্র কোনো সংকটে না পড়ে, সেই জন্য রাষ্ট্রপতিকে আবার স্বেচ্ছাচারী অধিকার থেকে কেড়ে নিয়েছি। বলছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ দ্বিমত করবেন, দ্বিমত করলে তিনি জাতীয় পরিষদে পাঠিয়ে দিবেন, যেখানে সব রাজনৈতিক দলের সদস্যরা থাকবেন, সমাজের জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা থাকবেন, বিশেষজ্ঞরা থাকবেন। তারা মত দিবে যে প্রধানমন্ত্রীটা সঠিক নাহলে রাষ্ট্রপতিটা সঠিক। যেভাবে মত দিবে রাষ্ট্রপতি সেভাবে করবেন। ফলে এখানে অনেকগুলো ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা জিনিস মত দিবে একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখানে দ্বৈত নাগরিকত্বের একটা বিধান আছে। এই দেশে জন্মগ্রহণ করেছে, 18 বছর পর্যন্ত হলে বলে ভোটার হয়, সে ভোটার হইয়া বিদেশ গেল জাতির প্রয়োজনে, সে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে যাচ্ছে। আপনি 72 সালের পৃথিবী আর এখনকার পৃথিবী এক না। এই পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, এটা পুরো পৃথিবী একটা গ্রাম। ফলে সে তার জীবনের প্রয়োজনে সে দেশে গিয়ে অন্য দেশের নাগরিকত্ব দিচ্ছে। আমাদের সংবিধান দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করতেছে, কিন্তু সে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন বলতে ভাই? তার জ্ঞান, তার বিদ্যা, তার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো না। সেই জন্য এবার আমি প্রস্তাবনা ঢুকিয়েছি, যারা 18 বছর পর্যন্ত এই দেশে বসবাস করবে এবং জন্মসূত্রে নাগরিক হবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে, মন্ত্রী এমপি হতে পারবে। আরো কিছু ব্যবস্থা আছে গুণবতী ভাই, যেমন নাগরিকের অধিকারের প্রশ্ন। পুলিশ যেন যাকে খুশি ধরতে, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। না পারে এই ব্যাপারে একটা বিধান করা আছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া, গুরুতর অপরাধী ছাড়া পুলিশ আদালতের অনুমতির বাইরে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। রাত্রিকালীন কারো বাসা যাইতে হলে আদালতের অনুমতি লাগবে। এবং আমি বলছি, যদি কোনো আসামিকে ধরেন তাহলে ওই দিবসের মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে। একই সঙ্গে কোনো আসামিকে ধরলে সঙ্গে সঙ্গে রেকর্ড রাখতে হবে এবং তার পরিবারকে অবহিত করতে হবে, যাতে সে গুম না হয়ে যায়। এই ধরনের অনেকগুলো ব্যবস্থা এখানে নাগরিকের অধিকারের প্রশ্নে বলা আছে। এবং রাজনৈতিক দল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ কথা আছে। রাজনৈতিক দল কার কাছ থেকে চাঁদা পায়, নাম সহ তালিকা প্রকাশ করতে হবে, যাতে রাজনৈতিক দল ওই সব কালো টাকার মালিকদের হাতে জিম্মি হয়ে তাদের জন্য কালো টাকা পাচার করার সুযোগ করে না দেয়। আরেকটা ব্যবস্থা নির্বাচন কমিশনের দায়িত্বের অংশের মধ্যে ঢুকানো হয়েছে, যে রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়া, গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় কিনা নির্বাচন কমিশন নিশ্চিত করবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে একটা বিরাট সংকট আছে ভাই, যেটা উচ্চ আদালত এই ব্যাপারে একটা বিচারাধীন, তারা হয়তো একটা ভালো জাজমেন্ট দিবেন। কিন্তু আমি এখানে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থাপনা ঢুকিয়েছি। কি ফরম্যাটে? উচ্চ আদালতের সেই রায়টার আলোকে কি নির্বাচিত ছাড়া কেউ হতে পারবেন না। আমরা যেহেতু জাতীয় পরিষদ করছি, এখানে অর্ধেক সদস্য নির্দলীয়, তারা বিশেষজ্ঞ, ফলে তারা নির্বাচিত। তাদেরকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের একটা সার্চ কমিটি হবে। তারা 15 জন, আমরা প্রস্তাব করেছি 15 জন, বর্তমানে বাস্তবতা আগে 10 জন। 15 জনের মধ্যে 10 জন তারা নিয়োগ দেবে নির্দলীয় সদস্যদের মধ্য থেকে। তাতে দেখবেন সব দলেরই প্রতিনিধি নির্দলীয় লোক থাকবে, যেটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় হাসিনা খালেদাকে প্রেসিডেন্টের কাছে তালিকা দিতেন, তার মধ্য দিয়ে হইতো। কিন্তু এটা আমি আরো নিরপেক্ষকরণ করেছি। এবং ওই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে বাকি 5 জন তারা সমাজের বিশিষ্ট, কারণ 10 জন তো নির্বাচিত আছে, 5 জন নিতে পারবে, তারা সংসদে নিতে পারবে, সংসদের বাইরে থেকেও নিতে পারবে। যদি এটা করতে না পারে, আমি এখানে বলছি ঐক্যমতে, আমাদের বাংলাদেশের বাস্তবতা আপনি জানেন, যদি ঐক্যমতে না হয় তাহলে মোট যে এই সমস্ত যারা কমিটিতে থাকবেন তার 2/3 এর সমর্থনে করবে। তাতেও যদি না পাওয়া যায় 2/3 একমত হলো না, তাহলে সমাধানটা কি? সাংবিধানিক আদালতের কাছে রাষ্ট্রপতি পাঠাবেন। রাষ্ট্রপতি সকলের বক্তব্য শুনে যে তালিকাগুলো উপস্থাপিত হবে, সাংবিধানিক আদালত তার মধ্য দিয়ে একটা নিষ্পত্তি করে দিবেন, যাতে এটা সংকট না থাকে। একটা নতুন ব্যবস্থাপনা সাংবিধানিক আদালতের একটা প্রস্তাবনা আমি উত্থাপন করেছি এখানে। এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব না করে, কারণ আমি 8ম সংশোধনী মামলার রায়টা জানি,
এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব না করে একটা সাংবিধানিক আদালতের বিধান করা আছে, যেটা ভারতে আছে, থাইল্যান্ডে আছে, পৃথিবীর অনেক দেশে আছে। আপনি জানেন আমাদের সংবিধান লঙ্ঘন করলে আপনি রিট করবেন, 10 বছর পরে শেষ হবে মামলা। আর সংবিধান লঙ্ঘন করলে কোনো শাস্তি নেই। আমি বলছি সাংবিধানিক আদালত নামে একটি আদালত থাকবে। এই আদালত নিজ উদ্যোগে কোথায় কোথায় সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে তারা পর্যবেক্ষণ করবে, ব্যবস্থা নেবে, প্রয়োজনে এই কার্যক্রমকে অবৈধ করবে। জি, এইটা প্রস্তাবনা এখানে দেওয়া আছে। আরো একটা বলেছি, সাংবিধানিক আদালতে কেউ মামলা করতে পারবে না, কারণ তাহলে তো হাইকোর্টের অধিকার নষ্ট হয়ে যাবে। সাংবিধানিক আদালতে কয়েকজন লোক পারবে, রাষ্ট্রপতি, স্পিকার এবং জাতীয় পরিষদের অধ্যক্ষ, আর একটা হচ্ছে ইলেকশন কমিশন। কেন বলছি মতি ভাই, আপনার মনে আছে রমনার ঢাকার আসনে ইলেকশনে সেনাবাহিনী চেয়েছিল, নারায়ণগঞ্জে চেয়েছিল, সরকার দেয় নাই, তো ইলেকশন কমিশন কিছু করতে পারে নাই। সে সাংবিধানিক আদালতকে অভিযোগ করবে। এইখানে আমাদের সংবিধানে বলে আছে নির্বাহী কর্তৃপক্ষ ইলেকশন কমিশন যা চাইবে তার সহায়তা করতে দিবে। তাহলে সে সংবিধান লঙ্ঘন করছে, সাংবিধানিক আদালত এই কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরেকটা বলেছি মতি ভাই, এটা আমি শেষ করে দিই মতি ভাই, সেটা হলো আমাদের যে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়, প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তা এবং যেসব প্রতিষ্ঠান ভোটের চুরির ষড়যন্ত্রে থাকবেন তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবেন। এখানে অনেকে বলছেন যে আমি কেন দণ্ডবিধির বিধানটা সংবিধানে ঢুকিয়ে এলাম, এটা তো দর্শন, কিন্তু আমি আগে ঢুকাই নাই। সংবিধানের মধ্যে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার বিধান আছে 7 কতে। আমি রাষ্ট্রদ্রোহিতার বিধানটাকে জাতীয় স্বার্থে দিয়েছি। আরেকটা করেছি মতি ভাই, এই যে ছবি নিয়ে আমাদের শত শত কোটি খরচ হয়, প্রতি বছর এর ছবি লাগে, তারপর অপমানজনক বিদায় হয়। আমি বলছি কোনো ছবি থাকবে না, জাতীয় পতাকা থাকবে। সমস্ত সরকারি দপ্তরে দেশে বিদেশে একটি মাত্র জিনিস থাকবে, জাতীয় পতাকা, চিরকাল সেই পতাকা থাকবে। এটা আমাদের সকলের। ফলে এখানে কোনো ব্যক্তি বিষয় না, ব্যক্তিকে একটা চেয়ার জনগণ বসাইছে অল্প সময়ের জন্য। এই হচ্ছে আমাদের ভোটারদের প্রস্তাবনা। অনেক ধন্যবাদ আপনাকে সালেউদ্দিন। আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শুনলাম এবং জানলাম অনেক কিছু থেকে। আশা করি যারা এই সংশোধনের জন্য দায়িত্বরত রয়েছেন তারা হয়তো এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনি যেভাবে বলেছেন। তবে এটা একটা বিপদও আছে, এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ আমার মনে হয়। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে আপনি এই কাজটা করা খুব কঠিন হবে। যা চ্যালেঞ্জিং তো বটেই, তো এটা সংবিধান তো এইভাবে কাটা ছাড়া 17 বার মানে কেটে ছিঁড়ে একবার কিছুই নেই। তো এই সংশোধন থেকে মানে জাতি নতুন একটা সংবিধান পাবে, এই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকুন। সালাউদ্দিন, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও অনেক কৃতজ্ঞতা মতি ভাই।